যেমনটা জানা যাচ্ছে যে এবছরের মোটামুটি অক্টোবর মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে ইসরায়েলেও। নেতানিয়াহু তিনি কোথায় এবং নেতানিয়াহুর অবস্থান বর্তমানে ইসরায়েলের ভেতরে কি? ঘটনা বলছে নেতানিয়াহুর এই যে ইরানের সঙ্গে যে যুদ্ধ, ইরানের ওপরে অ্যাটাক করা, এই বিষয়টাকে ইসরায়েলের কিন্তু সব মানুষ সমানভাবে নেয়নি। ভেতরে ভেতরে কিন্তু একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। আর যার বহিঃপ্রকাশ হতে পারে আগামীর নির্বাচনে গদিচ্যুত হতে পারেন নেতানিয়াহু। তাহলে কি ট্রাম্পের কথা শুনে যুদ্ধ করে ফেঁসে গেলেন নেতানিয়াহু? এমন প্রশ্ন উঠে আসছে। আর এই যে ট্রাম্প বারবার শুধু বলে গেছে যে নিউক্লিয়ার আছে ইরানের কাছে, নিউক্লিয়ার আছে ইরানের কাছে, সেটাও কিন্তু এখন একটা তুলসী গাবার্ডের কথার পরে হাসির খোরাকে পরিণত হয়েছে। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি। সুভাষিস বাবু, ট্রাম্প শুধু নিজে ডুবলেন না, নেতানিয়াহুকে নিয়ে ডুবলেন, কি বলবেন? দেখুন, প্রশ্ন তো অনেক কিছু তুলে দেয়, কারণ ইসরায়েলের এই টুলিং এফার্টটা কিন্তু ইসরায়েলকে অনেক কিছু কষ্ট দিচ্ছে, এটা তো অস্বীকার করা যায় না। ইসরায়েলকে হিউজ হিউজ এফেক্ট, হিউজ হিউজ অ্যাটাক সহ্য করতে হচ্ছে। ইসরায়েলের মধ্যে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এগেন আমি আবার সেই বেসিক প্রশ্নে ফিরে আসছি। আপনি একবার ভেবে দেখুন, ইসরায়েলের তেল হাবিবের যারা বাসিন্দা, একবার ভেবে দেখুন সেই মানুষগুলোর কথা, যাদের দিবারাত্রি রোজগার করে ইসরায়েলে থাকে। সেই ইসরায়েলের অবস্থা কিন্তু খুব খারাপ। সেই ইসরায়েলের ইকোনমিক অবস্থা পতন হয়েছে, এত বড় বড় জিনিস ভেঙে চুরমার করে দিয়েছে। সেই ইসরায়েলকে কোনোদিন কোনোভাবে এই ট্রাম্পের এত মোটিভেশনাল স্টেপস গুলোকে রেসপন্ড করা কি উচিত হয়েছিল? কে তার দায়িত্ব নেবে আজকের দিনে? কি জঘন্য রকম আক্রমণ হয়েছে এদের উপরে। আপনি ভেবে দেখুন, এই তেল হাবিব শহর আজকে আজকে কি বাজে রকম ভাবে এফেক্টেড। কি প্রয়োজন ছিল এরকম অযাচিত আক্রমণ করতে যাওয়ার শুধু কনসেপচুয়াল ডিফারেন্সের জন্য? কোনো দরকার তো ছিল না। কোনোভাবে তো কেউ ইসরায়েলকে আক্রমণ করতে চেয়েছে বলে আমার মনে হয় না। যদি চেয়েছিল তার রিটেলিয়েশন হতো, কিন্তু এই আননেসেসারিলি এই আক্রমণগুলো চালিয়ে রাখার কি দরকার ছিল? এবং আজকে নেতানিয়াহু নিয়ে আমরা এত প্রশ্ন করছি, ঠিকই কথা। উনার উনার আমি যদি খুব ভুল না পড়ে থাকি, উনার ইলেকশন টার্মও খতম হয়ে গেছে, উনার ইলেকশন আসতে চলেছে। উনার ইলেকশন যদি উনি করতে দেন তাহলে কি হবে না হবে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, নেতানিয়াহুর সুস্থতা নিয়ে আমার একটা বিরাট প্রশ্ন আছে। ইভেন মানে আমার ওনার আহ, অবস্থানগত যে 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 জায়গাটা, সেটা নিয়ে আমার প্রচুর প্রশ্ন আছে। কারণ আমার কেন না কেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে উনি খুব একটা সুস্থ অবস্থায় নেই। জীবিত আছেন কি নেই সেটা পরের কথা, তবে আমার মনে হচ্ছে উনি খুব একটা ফিজিক্যালি প্রপার পজিশনে নেই। যদি না থেকে থাকে তাহলে কি আমি বলবো যে এটা খুব ভয়ঙ্কর কিছু ঘটনা, এবং নাকি এটা ইসরায়েলের জন্য একটা শেষ সংকেত। পয়েন্টটা হচ্ছে, যদি সেরকম কিছু ঘটনা ঘটতে থাকে তার জন্য দায়িত্ব এবং দায়ী হওয়া উচিত আমেরিকার। কারণ আমেরিকা আজকে যেই এফেক্টটা করেছিল তারই রিটালিয়েশন ঘটেছে, এবং সেই রিটালিয়েশনকে আজকে এদেরকে সহ্য করতে হবে। সুভাষবাবু, এই যে নেতানিয়াহু, যিনি ইরানকে পরমাণু শক্তিধর বলেছেন, যিনি বলেছেন যে তিনি তার দেশকে বাঁচানোর জন্য তিনি ইরানের বিপক্ষে গেছেন, তিনি হামাসের বিরুদ্ধে যাচ্ছেন, এই বিষয়টাকে দেশের মানুষ কিভাবে নিল? তাহলে কি আগামী ইলেকশনে তার পক্ষে ভোট যাবে নাকি বিপক্ষে যেতে চলেছে, কি মনে করছেন? দেখুন, প্রথম কথা, আমার মনে হয় না এই মিড টার্ম ইলেকশন ইসরায়েলে কন্ডাক্ট করার মতো অবস্থা আছে। যদি থাকে তাহলে খুব একটা ভালো চোখে সেটা নেবে না, কারণ অপোজিশনরা কোনোভাবেই এই এই ওয়ার মঙ্গারিং গভর্নমেন্টকে মেনে নেবে না। কারণ দেখুন, ওয়ার আলটিমেটলি একটা ইকোনমিক থার্স্ট, প্রচন্ড রকম ক্ষয়ক্ষতির একটা ব্যাপার। মানে এত মৃত্যুটাকে ভুলে যান আপনি। হাসপাতাল ভেঙে গুড়িয়ে দিয়েছে, স্কুল ভেঙে গুড়িয়ে দিয়েছে, কলেজ ভেঙে গুড়িয়ে দিয়েছে, বাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে, ঘাট ভেঙে গুড়িয়ে দিয়েছে, রাস্তা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনি কোথায় যাবেন, কি করবেন, কোথায় খাবেন, কোথায় বসবাস করবেন, কি থেকে রোজগার করবেন, সেই রাস্তাটাই আপনাদের কারো কাছে নেই। সুতরাং এই যে তেল আবিবে আজকে যে ঘটনাগুলো ঘটিয়েছে, এটা তো ইচ্ছাকৃত। কোনো প্রয়োজনই ছিল না এইভাবে আক্রমণ করার ইরানকে। এবং আজকে যখন তারা রিটালিয়েট করেছে, তখন সেটা ভয়তে তাদের এই অবস্থা দাঁড়িয়েছে। এটা দুঃখজনক।
শুভাশিস বাবু, এবার আপনার হয়তো মনে থাকবে যে বিগত দুদিন ধরে এই F-35 নিয়ে কিন্তু ট্রাম্প একটা বেজায় নাটক করলেন। তার বক্তব্য অনুযায়ী যে F-35 নাকি যেভাবে খুশি ইরানের আশেপাশে আকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। সব ভেবে ট্রাম্প বেশ মজাও পেলেন, খুশি হলেন, নিজেকে সান্ত্বনা দিলেন। তারপরে আবার ইরান কি বলে দিল যে না, ওই F-35টাকে আমরা নামিয়ে দিয়েছি। F-35 ট্রাম্পের গর্ব, আমেরিকার গর্ব। দেখুন, আমেরিকার গর্ব, ট্রাম্পের গর্ব, এই শুনতে শুনতে না কান ব্যথা হয়ে গেছে, বিশ্বাস করুন। কত গল্প কত গল্প কত গল্প কথা আমরা শুনেই যাচ্ছি, দিনের পর দিন শুনে যাচ্ছি ট্রাম্পের। আলটিমেটলি আমেরিকার এন্টায়ার ডিফেন্স ফোর্সকে একটা হিউমিলিয়েশনের জায়গায় নিয়ে চলে গেছে ইরান। হিউমিলিয়েট করছে, মজা ওড়াচ্ছে ওদের। যতগুলো অ্যাটাক করছে ফয়েল করে দিয়েছে, বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, তার সত্ত্বেও ইরান অ্যাটাক করে যাচ্ছে। এটা দেখার মতো একটা রিটালিয়েশন করছে ইরান, এবং অসাধারণ রিটালিয়েশন। রিটালিয়েশনটা প্রয়োজনীয়তা ছিল, দরকারি ছিল এই রিটালিয়েশনটা, এবং এই রিটালিয়েশনের এফেক্টটার জন্যই আজকে এদের এদের এই অবস্থা, আজকের এই এই প্রেজেন্স এদের। এতে অবাক হওয়ার কোনো কারণই নেই যে F-35টা নামিয়ে দিচ্ছে। নামিয়ে দিতেই পারে। কি এফেক্ট করেছে? ঘুরে বেড়াচ্ছে তো কি এফেক্ট করেছে? এই কিসের জন্য? হোয়াট ইজ দ্য টার্গেট? আমি বারংবার বলছি, ওয়ার বলে কোনো জিনিস টেকনিক্যালি এক্সিস্ট করে না, টার্গেট অ্যাচিভমেন্ট এক্সিস্ট করে। কি টার্গেট অ্যাচিভ করেছে? কোন দিনের মধ্যে কি টার্গেট ছিল ট্রাম্পের, যেটা ও অ্যাচিভ করেছে? এই যে আজকে ও টুইটের মধ্যেই বলছে যে আমি যুদ্ধ জিতে গেছি, হ্যান ত্যান লিখেছে তো নেটোর টুইটটা। তো আমার কথা হচ্ছে, কি কি অ্যাচিভ করেছে টার্গেট? ওয়ার তো সিভিলিয়ান ওয়ার্ড। অ্যাজ এ টেকনিক্যাল পোর্টাস তুমি কথা বলো, বলো আমাকে কি টার্গেট ছিল ইরানের, যেটা তুমি দখল করে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি দখল করেছো? ক্যান ইউ শো মি? তুমি ইরানের কি দখল করেছো? ইকোনমিক হাব দখল করে নিয়েছো? ক্যান ইউ শো মি? হরমুজ কলোনি দখল করে নিয়েছো? ক্যান ইউ শো মি? তাহলে এই মিথ্যে কথাগুলো বলার মানে কি ম্যাডাম? দিনের পর দিনই ট্রাম্প এই মিথ্যে কথাগুলো বলে বেড়াচ্ছে। কি ভাবছে বাকি পৃথিবীর মানুষ বোকা? তাদের কোনো অ্যানালিটিক্যাল ক্ষমতা নেই? তাহলে একটা কথা বলুন যে শুধুমাত্র কিন্তু নেতানিয়াহু বা ইসরায়েল নয়, এমন অনেক দেশ রয়েছে যারা আমেরিকাকে গডফাদার মনে করে, যারা মনে করে যে আমেরিকাই যেন সেই দেশগুলোকে চালাচ্ছে, আমেরিকার সিদ্ধান্তকে তারা তাদের দেশের সিদ্ধান্ত বলে মনে করছে। তাহলে সেই দেশগুলোর জন্য এটা কি একটা শিক্ষা নয় যে যাকে আমি বাবা মনে করলাম সে আসলে যে কোনো মুহূর্তে আমাকে ডুবিয়ে দিতে পারে? বিরাট শিক্ষা, বিরাট শিক্ষা। আর এই পাশের যে হ্যাবিটটা, এটা আগে চেঞ্জ হওয়া দরকার। পয়েন্টটা হচ্ছে সম্মান করতেই পারি, তার মানে বাবা বলে ডাকবো না, কাকু বলো, জেঠু বলো, অসুবিধা নেই, বাবা কেন? পয়েন্টটা হচ্ছে খুব ইজি একটা কনসেপ্ট আপনাকে আমি বলি, খুবই ইজি কনসেপ্ট হচ্ছে আমেরিকা বিভিন্ন দেশের ইকোনমিক স্টেক হোল্ডারশিপে ঢুকেছে, এবং আমেরিকা মনে করে তাদেরকে পাশে রেখে আমেরিকা বিভিন্ন রকম ভাবে তাদেরকে ইউটিলাইজ করতে পারে। কিন্তু বটম লাইনটা কি? বটম লাইনটা হচ্ছে ইউটিলাইজেশন না, বটম লাইনটা হচ্ছে এই ইউটিলাইজেশনের জন্য আমেরিকার ইকোনমি যা হয়েছে সেই সকল দেশ সাফার করেছে যারা আমেরিকার সাথে বন্ধুত্ব।